পারে, সো এটা এখানে রাখলাম। আচ্ছা, এই প্রশ্নটা হলো সিডনির প্রশ্ন। তো ওভারঅল তোমাদের প্রিফিক্স টু লিরিক্যাল ব্যালান্সটা ক্লিয়ার হয়েছে কিনা জানাও। 22 নাম্বারটা কোন 22 নাম্বার? এখানে আমি কোনো নাম্বারিং তো করি নাই। যদি সেট সাজেশনের 22 নাম্বার দাও তাহলে এটাই হবে, কারণ এখানে তোমাকে যে জিনিসটা মিন করতেছে এটাই বলতে হবে। প্রিফিক্স টু লিরিক্যাল ব্যালান্সটা সকলের কাছে কি ক্লিয়ার হয়েছে? এখন আমরা বায়োগ্রাফি আর লিটারেরিয়াতে যাব। দেন হলো আমাদের সিডনি থেকে একটা প্রশ্ন বাকি ছিল, ক্লিয়ার করব। ওকে, আর কিছু 1-2টা প্রশ্ন আবার এখানে ইনক্লুড করছি। যেগুলো দিচ্ছে ওইগুলোই পরে একদম মুখস্থ করে ফাটাই ফেলবা, এটাই হবে। ওকে, তারপর বলতেছে কি দেখো, আচ্ছা এখানে দেখো এই প্রশ্নটা একটু পড়িয়ে ফেলি। এটা হলো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে। এটা আমি হচ্ছে এই যে তোমাদের গতকালকে কি টেস্ট পেপারটা একটু করলাম না, শেয়ার করছি না, ওইখান থেকে পাইলাম আর কি এই প্রশ্নটা। তো একটু খেয়াল রাখতে পারো যে হোয়াট আর দ্য 3 উইংস দ্যাট আওয়ার পোয়েট শুড বিয়ার টু বিকাম সাকসেসফুল ইন দেয়ার ফিল্ড অ্যাকর্ডিং টু সিডনি। সিডনির মতে একজন কবি সফল হওয়ার জন্য কোন 3টা বিষয়, এখানে উইংস বলতে কোয়ালিটি বলতে পারি, বা কোন 3টা ব্যাপার বলতে পারি, বিষয় বলতে পারি, কোন 3টা বিষয় তার মধ্যে আত্মস্থ করতে হবে, তাকে প্র্যাকটিস করতে হবে। 3টা ব্যাপার, একটা হলো আর্ট শিল্প, ইমিটেশন অনুকরণ, অ্যান্ড এক্সারসাইজ অনুশীলন প্র্যাকটিস। ওকে, খেয়াল রাখতে হবে ব্যাপারটা। এটা হলো সিডনির, কিন্তু এখানে আমি যেহেতু পাইছি এখানে লিখে ফেলছি। আচ্ছা, পরবর্তী টপিক হলো বায়োগ্রাফি আর লিটারেরিয়া। তো এইটার অথর তো আমরা জানি এস.টি. কোলরিজ, তার পুরো নাম হলো স্যামুয়েল টাইলর কোলরিজ। তো প্রথম প্রশ্ন, হোয়াট ইজ বায়োগ্রাফি আর লিটারেরিয়া? বায়োগ্রাফি আর লিটারেরিয়াটা আসলে কি? তো এত কাহিনী আমাদের দরকার নাই, আমরা শুধু সোজা সাপটা একটা উত্তরই দিব। ইট ইজ এ বুক অন লিটারেরি ক্রিটিসিজম, সাহিত্য সমালোচনার উপরে একটা বুক। ওকে, আবার আছে অর লিটারেরি অ্যাস্থেটিক্স নান্দনিকতা। তো এই নান্দনিকতা আমার দরকার নেই, আমি শুধু লিটারেরি ক্রিটিসিজম এতটুকু দিলে হয়ে যাচ্ছে। ওকে, তারপর বলতেছে হোয়াট ডাজ দ্য টাইটেল বায়োগ্রাফিয়া লিটারেরিয়া মিন? এই যে টাইটেলটা বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এই টাইটেলের অর্থটা কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? দ্য টাইটেল মিনস দ্য লিটারেরি বায়োগ্রাফি, টাইটেলটা আপাতত দৃষ্টিতে বোঝাচ্ছে যে এটা হলো কি একটা সাহিত্যিক বায়োগ্রাফি, জীবন বৃত্তান্ত। ওকে, বা জীবনী, একটা সাহিত্যিক জীবনী। বাট ইট অ্যাকচুয়ালি ইজ দ্য বায়োগ্রাফিক্যাল স্কেচেস অফ কোলরিজ লিটারেরি লাইফ অ্যান্ড ওপিনিয়ন্স। কিন্তু এটা বাস্তবিক অর্থে কোলরিজের যে সাহিত্যিক জীবনের জীবন বৃত্তান্ত এবং তার ওপিনিয়ন। ওকে, কারণ এখানে আমরা এই যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া এর যে আমরা টেক্সট পড়ছি, এটা কিন্তু আমরা অনেকটা ডিপলি পড়ছি, ইভেন এটার কিন্তু তোমাদেরকে আমি নোটও করে দিয়েছিলাম। তো এখানে কিন্তু সে কিভাবে কবি হয়েছে, তার শৈশব থেকে কিভাবে বড় হয়েছে, এরকম কিছু অনেক কিন্তু ইনফরমেশন এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে ইনক্লুডেড। যদিও আমাদের এখানে কিছু টপিক কিছু চ্যাপ্টার শুধু আমাদের জন্য বরাদ্দ করা, কিন্তু বাকিগুলো তো আমরা পড়ি নাই, তাই আমরা তেমন বিস্তারিত জানি না যে এখানে আসলে কি আছে। আচ্ছা, এখানে কি করছে, এখানে আরেকটা প্রশ্ন স্কিপ করে ফেলছি। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য চ্যাপ্টার 4 অফ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া? বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার চ্যাপ্টার 4 এর থিমটা কি? এখানে হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালান্সের মধ্যে যে কবিতাগুলো প্রকাশ করছে, এই কবিতাগুলোকে মূলত এস.টি. কোলরিজ ডিফেন্ড করছে। ওকে, ডিফেন্ড করছে, ক্রিটিক্সদের সমালোচনা থেকে মূলত এখানে সে ডিফেন্ড করছে, রক্ষা করছে। এটা আমি পরবর্তীতে তুলে দেব এখানে। তারপর হোয়াট ইজ দ্য নিউ স্কুল অফ পোয়েট্রি? নিউ স্কুল অফ পোয়েট্রি কি? এই যে আমরা পড়ছিলাম 4 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে 3জন ব্যক্তি, যেমন সাউথি, তারপর হলো কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ, এই 3জনের বিরুদ্ধে বিভিন্ন ক্রিটিক্সরা অভিযোগ তুলছে যে তারা কি করছে, ইংরেজি সাহিত্যে একটা নিউ স্কুল অফ পোয়েট্রি সৃষ্টি করে ফেলছে। যদিও এটার কোনো ভিত্তি ছিল না, এটা কিন্তু কোলরিজ ক্লিয়ার করছিল।
দ্য নিউ স্কুল অফ পোয়েট্রি ইজ দ্য টার্ম গিভেন বাই দ্য ক্রিটিক্স। এটা হলো একটা টার্ম যেটা হলো ক্রিটিক, সমালোচকদের ধারা, সমালোচকরা এটা দিয়েছিল। ফলসলি, মিথ্যাভাবে, এটার কোনো ভিত্তি ছিল না, ভিত্তিহীন। টু দ্য পোয়েমস অফ সাউথি, কোলরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ। এই যে এরা কিন্তু লেক পয়েট। ওকে, তোমাকে যদি বলা হয় লেক পয়েটের নাম লেখার জন্য, তখন কিন্তু এই 3 ব্যক্তির নাম লিখতে পারো আনডাউটেডলি। সাউথি, রবার্ট সাউথি আর কি, এসটি কোলরিজ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই 3 ব্যক্তিকে হলো ইংরেজি সাহিত্যে লেক পয়েটস নামে পরিচিত ওনারা। তো সাউথি, কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের কবিতার বিপক্ষে, কবিতাতে যে ফলসলি, মিথ্যা যে অভিযোগ আনা হয়েছিল, এই অভিযোগটাই মূলত নিউ স্কুল অফ পোয়েট্রি। ওকে, এটা হলো বিভিন্ন ক্রিটিক্সরা করেছিল। তারপর বলতেছে হোয়াট অ্যাকর্ডিং টু কোলরিজ ওয়াজ দ্য টার্গেট অফ দ্য ক্রিটিক্স অ্যাটাক। এই যে বিভিন্ন সমালোচকরা যে সমালোচনা করছে, এই সমালোচনার টার্গেটটা কি ছিল, কিসের উপরে ভিত্তি করে তারা কোলরিজ বলো, ওয়ার্ডসওয়ার্থ বলো, সাউথি বলো, তাদের উপরে যে বিভিন্ন মন্তব্য করছে, কিসের উপরে ভিত্তি করে, চলো দেখি কিসের উপরে। It was the prefix to the lyrical ballads written by Wordsworth and published in 1800 and 1802. 1800 এবং 1802 সালে, এই দুই বছর যখন, মানে এই 2 বছরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কর্তৃক যে প্রিফেক্সটা প্রকাশিত হয়েছিল, এই প্রিফেক্সটাই মূলত ক্রিটিক্সদের সমালোচনার মেইন পয়েন্ট ছিল, মেইন টার্গেট ছিল। ওকে, তারপর বলতেছে হোয়াট ইজ দ্য ফিমেল ব্রাগেন্ট। এটা মূলত ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা। ইট ইজ আ পোয়েম বাই ওয়ার্ডসওয়ার্থ। ওকে, এতটুকু দাও। যারা একটু বেশি দিতে পারবা তারা এটা দিতে পারো, হুইচ ওয়াজ পাবলিশড ইন দ্য লিরিক্যাল ব্যালান্স, যেটা লিরিক্যাল ব্যালান্সে প্রকাশিত হয়েছিল, এই ইনফরমেশনটা এক্সট্রা দিতে পারো। আর যারা মনে করো হুইচ থেকে ব্যালান্স অবধি দিবা না, ওকে ফাইন, ইট ইজ আ পোয়েম রিটেন বাই ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই কথাটা দিবা। ওকে, তার মানে এই প্রশ্নটা এতটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা জানাও, এতটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। আজকে আমার যেহেতু 2টা টপিক, তাই আমি তেমন কমেন্ট ফোনে শুধু একটু চেক করতেছি যে সকল কিছু ওকে আছে কিনা, আর যা পড়ানো হচ্ছে সেটা ক্লিয়ার হচ্ছে কিনা, যেহেতু আমরা আজকে 2টা টপিক পড়ব। তো আজকে তোমাদেরকে এটার পিডিএফটাও দিয়ে দিব। ক্লিয়ার হয়েছে? বায়োগ্রাফি আর লিটারেরিয়ার যতটা প্রশ্ন এখানে আমরা পড়ছি, সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এটা তাদের কাছে ইজি মনে হবে যাদের হলো টেক্সট সম্পর্কে, মেইন যে বিষয়গুলো সম্পর্কে যাদের কাছে কি, যাদের নলেজ আছে, ক্লিয়ার নলেজ আছে, তাদের কাছে এই বিষয়গুলো কি করা হবে, ক্লিয়ার হবে। 3 জনকে লেক পয়েটস বলা হয়। তারপরে পরবর্তী প্রশ্ন, হাউ ডাজ কোলরিজ অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েম দ্য ফিমেল ব্রাগান্ট। এই ফিমেল ব্রাগান্ট, এই কবিতাটাকে সে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে, মানে কিভাবে এটার প্রশংসা করছে। কোলরিজ ফাউন্ড দ্য পোয়েম স্পন্টানিয়াস। কোলরিজ কি করছে, এই কবিতাটাকে কি পাইছে, একটা স্বতঃস্ফূর্ত, কবিতাটা কি স্বতঃস্ফূর্ত। তারপর বলছে অ্যান্ড উইদাউট এনি বার্ডেন অফ ইমেজারি, এবং এটার মধ্যে অতিরিক্ত কোনো ইমেজারি দেওয়া হয় নাই, অতিরিক্ত ইমেজারি ব্যবহার করা হয় নাই, মানে কবিতাটা ভালো লাগছে এসটি কোলরিজের কাছে। ওকে, তো এটা সম্পর্কে সে কোনো নেগেটিভ কথাবার্তা বলে নাই। তার পরবর্তী প্রশ্ন, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ চেঞ্জ দ্য কমন থিংস টু বি অ্যাট্রাকটিভ। মানে একটা সাধারণ জিনিসকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিভাবে অসাধারণ বানিয়ে ফেলছে। ওকে, সাধারণ জিনিস এটাকে সে কিভাবে আকর্ষণীয় করে তুলছে। তো চলো দেখি। Wordsworth imparts the charm of novelty to common things by dealing with their uncommon aspects. একটা সাধারণ জিনিসের যে অসাধারণ ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো সে বের করেই মূলত একটা সাধারণ জিনিসকে সে অসাধারণ করে তুলছে। ওকে,
তারপর বলতেছে হোয়াট ইজ দ্য কমন বিলিফ অ্যাবাউট দ্য রিলেশন। এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা তেমন ইম্পর্টেন্ট না। তো এখানে কি বলছে, ওয়ার্ডসওয়ার্থ ইম্পার্টস দ্য চার্ম অফ নোবেলটি টু কমন থিংস, মানে কমন জিনিস, সাধারণ জিনিস থেকে সে যে চার্ম, মোহের যে নোবেলটি, মহত্বতা আছে, এই মহত্বটাকে সে বের করে আনছে বাই ডিলিং উইথ দেয়ার আনকমন আসপেক্টস। এটার যে অস্বাভাবিক, যে মানে যে জিনিসটা সচরাচর দেখা যায় না, ওই সচরাচর জিনিসটা থেকে নিয়ে আসছে। ওকে, সাধারণ জিনিসগুলো থেকে সে অসাধারণ জিনিসগুলো বের করেই মূলত ওইটাকে কি করছে, অ্যাট্রাকটিভ বানিয়ে ফেলছে এক কথায়। তার পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য কমন বিলিফ অ্যাবাউট দ্য রিলেশন বিটুইন ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সি, মানে ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সি সম্পর্কে সাধারণ বিশ্বাসটা কি। এক কথায় ইমাজিনেশন এবং ফ্যান্সিটাকে সকলে কি দৃষ্টিতে দেখে, সকলে হলো ফ্যান্সি এবং ইমাজিনেশনকে একই দৃষ্টিতে থাকে। তারা মনে করে ফ্যান্সির সিনোনিম হলো ইমাজিনেশন, ইমাজিনেশনের সিনোনিম হলো ফ্যান্সি। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ইন ইংলিশ লিটারেচার অ্যাস্ট্রিক কোলরিজ হ্যাজ পয়েন্টেড আউট দ্য ডিফারেন্সেস বিটুইন দ্যাম। কিন্তু ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম অ্যাস্ট্রিক কোলরিজই ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যগুলো, এটার ভিতরে কি কি পার্থক্য আছে, এটা কিন্তু সে পয়েন্ট আউট করছে। ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন ওই টপিকের মধ্যে আমরা পড়ছি এটা। তো দ্য কমন বিলিভ ইজ দ্যাট, সাধারণ বিশ্বাসটা হলো এই যে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন আর দ্য টু নেমস অফ দ্য সেম ফ্যাকাল্টি অফ হিউম্যান মাইন্ড। যে মানুষের মনের হলো কি সেম ফ্যাকাল্টি, একই ক্ষমতা। ফ্যাকাল্টি মানে হলো এখানে ক্ষমতা। ওকে, তো মানুষের মনের একই ক্ষমতার দুইটা নাম হলো ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, এইরকমটাই সবাই বিশ্বাস করে, কিন্তু না, এই দুইটা আলাদা ব্যাপার। এখন বলছে হোয়াট ইজ ইমাজিনেশন, ইমাজিনেশনটা কি, কল্পনা কি, বা এই প্রশ্নটা অন্যভাবে করতে পারে যে হাউ ডাজ কোলরিজ ডিফাইন ইমাজিনেশন, কোলরিজ কিভাবে ইমাজিনেশনকে ডিফাইন করছে, সংজ্ঞায়িত করছে, এটা সংজ্ঞাটা সে কিভাবে প্রদান করছে। তো ইমাজিনেশন ইজ অ্যান অ্যাক্ট অফ হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মনের একটা অ্যাক্ট, মানে একটা কাজ, একটা কার্যকলাপ। ইন হুইচ ডিফারেন্ট ইমেজেস আর ফিউজড অ্যান্ড ইউনিফাইড টু ক্রিয়েট সামথিং নিউ, যেটার মধ্যে মূলত বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ধরনের ছবি কি করা হয়, একত্রিত করা হয়, একসাথে আনা হয়, একসাথে মিশ্রিত করা হয় নতুন কিছু সৃষ্টির জন্য। ইমাজিনেশনের মাধ্যমে সামথিং নিউ ক্রিয়েট করা যায়, কিন্তু ফ্যান্সির মাধ্যমে সামথিং নিউ ক্রিয়েট করা যায় না, এটা কিন্তু একটা পার্থক্য। তারপর বলতেছে হু ইজ ওটওয়ে। এখন ওটওয়ে কি এটা বুঝি না, কিন্তু দেখো হু আছে, মানে এখানে একটা পার্সনকে বোঝাচ্ছে। তো থমাস ওটওয়ে ইজ আ ফেমাস পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং ড্রামাটিস্ট হলেন থমাস ওটওয়ে। ডিউরিং দ্য 17th সেঞ্চুরি, মানে সপ্তদশ শতাব্দীর সময় বা সপ্তদশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং নাট্যকার হলো থমাস ওটওয়ে। তারপর দেখো হু ইজ জন মিল্টন, জন মিল্টনকে, তো জন মিল্টনের নামটা তো আমাদের সবার কাছে পরিচিত। তো জন মিল্টন ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, তো ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি হলো জন মিল্টন। ওকে, বা তুমি দিতে পারো জন মিল্টন ইজ দ্য অথর অফ কি ওয়ার্ল্ড ক্লাস এপিক্স, যেমন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। তো ওই কাহিনী এত পেছানোর মধ্যে না গিয়ে তুমি শুধু বলো জন মিল্টন ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, বা তুমি দিতে পারো জন মিল্টন ইজ আ পিউরিটান পোয়েট, উনি একজন পিউরিটান কবি ছিলেন, ওই রকমও দিতে পারো, তোমার ইচ্ছে। হুইজ কাউলে, কাউলে কে ছিলেন বা কাউলি কে ছিলেন, কাউলি না কাউলে এটাই বলো। তো ওনার পুরো নামটা হলো আব্রাহাম কাউলে। ওকে, বা কাউলি দুইভাবে উচ্চারণ করে।
তো আব্রাহাম কাউলি ইজ আ গ্রেট মেটাফিজিক্যাল পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইন দ্য 17th সেঞ্চুরি। সপ্তাদশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট হলো আব্রাহাম কাউলি। ওকে, ফাইন। হোয়াট ইজ দ্য হবি হর্স অফ কোলরিজ? এই যে হবি হর্স, এটা আমি আগে তোমাদেরকে বলছিলাম। হবি হর্স মানে ফেভারিট সাবজেক্ট, বুঝাতে পারছি? হবি হর্স মানে কি, এটা যখন আমরা এসটি কোলরিজ পড়ছিলাম তখনই কিন্তু বুঝাইছিলাম যে হবি হর্স মানে কি। হবি হর্স মানে কি, ফেভারিট কোনো টপিক, এক মানুষের কি প্রিয় টপিক থাকে না? তো এখানে এই যে কথাটা একটু ঘুরিয়ে বলছে, এটা বলতে পারতো যে হোয়াট ইজ দ্য ফেভারিট টপিক অফ কোলরিজ, কোলরিজের ফেভারিট টপিক কি, এখানে না বলে এখানে একটা ফ্রেজ ব্যবহার করছে, সরি ইডিয়মস ব্যবহার করছে যে হবি হর্স। তো হবি হর্স মানে কি ফেভারিট টপিক। ওকে, এখানে কিন্তু শখের ঘোড়া এরকম কোনো কিছু না, কিন্তু ওই রকম কিন্তু মিনিং করা যাবে না। তো এসটি কোলরিজের হবি হর্স মানে ফেভারিট টপিক ছিল মেটাফিজিক্স অ্যান্ড সাইকোলজি। ওকে, মেটাফিজিক্স এবং সাইকোলজি ছিল এসটি কোলরিজের হবি হর্স বা ফেভারিট টপিক। তার পরবর্তী প্রশ্ন, হুই ইজ স্পেন্সার? তো স্পেন্সারের নামটা আমাদের কাছে পরিচিত, কারণ আমরা এটা অলরেডি পড়ে আসছি 16-17 সেঞ্চুরি পোয়েট্রিতে। এডমান্ড স্পেন্সার ইজ দ্য গ্রেট এলিজাবেথিয়ান পোয়েট। এডমান্ড স্পেন্সার এডমান্ড স্পেন্সার হলো এলিজাবেথিয়ান যুগের একজন বিখ্যাত কবি বা শ্রেষ্ঠ কবি। আচ্ছা, তার পরবর্তীতে এখানে আসছে হোয়াট ইজ স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা? এই যে স্পেন্সার কি করছে, নিজের কবিতার জন্য একটা স্ট্যাঞ্জার প্যাটার্ন সে ক্রিয়েট করছে, যেটার পরবর্তীতে নামকরণ করা হয়েছে স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা। ওকে, তো আমার কাছে মনে হয় প্রথমটা থেকে এটাই বেটার। দ্য স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা ইজ এ 9 লাইন স্ট্যাঞ্জা, মানে একটা স্ট্যাঞ্জা, যে স্ট্যাঞ্জার মধ্যে 9টা লাইন থাকবে। ওকে, তো এটা হলো স্ট্যাঞ্জার একটা ফর্ম। দ্য স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা ইজ এ 9 লাইন স্ট্যাঞ্জা ফর্মড, 9 লাইন স্ট্যাঞ্জা ফর্ম। এটা হলো 9 লাইনের একটা স্ট্যাঞ্জা গঠন, ইনভেন্টেড বাই এডমন্ড স্পেন্সার, যেটা মূলত আবিষ্কার করা হয়েছিল কার দ্বারা? এডমন্ড স্পেন্সারের দ্বারা। ফর হিজ এপিক পোয়েম দ্য ফেয়ারি কুইন, এই যে তার বিখ্যাত মহাকাব্য, এই মহাকাব্যের ফেয়ারি কুইনের জন্য সে নিজের মতো করে একটা স্ট্যাঞ্জার একটা প্যাটার্ন সে ক্রিয়েট করছে, যেটার পরবর্তীতে নামকরণ করা হয়েছে স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা। সকলের কাছে কি ক্লিয়ার হয়েছে? তো প্রথমটা থেকে দ্বিতীয়টা দাও, এটা ইজি আছে। ওইখানে হয়েছে রাইম স্কিমটা আবার ব্যবহার করা হয়েছে, তো এত কাহিনী আমাদের দরকার নাই। এতটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও, এতটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। পরীক্ষার আগে আপাতত আর কোনো তোমাদের কি নিব না, ক্লাস নিব না, শুধু সোমবার অথবা মঙ্গলবার তোমাদের পরীক্ষা। তো বৃহস্পতিবার না পরীক্ষা? তো বৃহস্পতিবারে পরীক্ষা হলে সোমবার অথবা মঙ্গলবারে হলো আমাদের যে থার্ড ইয়ার হ্যান্ড নোট গ্রুপ আছে, ওইখানে লাইভ করবো যে খাতা কিভাবে প্রেজেন্ট করবে। এগুলো আসলে তোমরা থার্ড ইয়ারের পর অনেকের কাছে জানা, কিন্তু তারপরও অনেকে জিজ্ঞেস করো, তো এক লাইভে সব কিছু বলে দিব। ওকে, এটা সবসময় বলে দিব, তখন বারবার প্রশ্ন করতে হবে না এটা। আর তোমাদের এই ব্রিফগুলো সাজাতে গিয়ে আমার টাইমটা মানে যাচ্ছে, যেটার জন্য আমি তোমাদেরকে তেমনভাবে রেসপন্সও করি না এখন, কারণ এইগুলো আমি তোমাদের জন্য রেডি করতেছি। দেখো, তারপর হচ্ছে হোয়াট ইজ হিরোইক কাপলেট? হিরোইক কাপলেট কি? হিরোইক কাপলেট বলতে হলো দুইটা লাইন যেটা ছন্দটা একই রকম হবে। ইট ইজ এ ফেয়ার অফ রাইমিং লাইন্স, মানে এটা হলো ছন্দিত দুইটা লাইনের একটা যৌগল। ফেয়ার মানে কি? জোড়া। কাপলেট মানে কি? দুই লাইনের জোড়াকে কাপলেট বলা হয়। তো ইট ইজ আ ফেয়ার অফ রাইমিং লাইন্স রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, পঞ্চমাত্রায় লেখা হলো কি পঞ্চমাত্রায় লেখা কি ছন্দিত লাইনের জোড়াকে হিরোইক কাপলেট বলা হয়। ওকে,
তার পরবর্তীটা কি, হোয়াট ইজ দ্য ডার্ক লেডি। ডার্ক লেডি কি, এই ডার্ক লেডি মূলত এস.টি. কোলরিজের একটা কবিতা, যেই কবিতাটা লিরিক্যাল বেলাসে প্রকাশিত হয়েছিল। যদি লিরিক্যাল বেলাসে প্রকাশিত হয়েছিল এই কথাটা তুমি স্কিপ করতে চাও, ওকে ফাইন, স্কিপ করো, প্রথমটা দিবা দ্য ডার্ক লেডি ইজ আ পোয়েম বাই কোলরিজ বা রিটেন বাই কোলরিজ, তখন রিটেন বাই দিবা। ওকে, তার পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিমিলারিটি বিটুইন পোয়েট্রি অ্যান্ড প্রোজ। কবিতা এবং প্রোজ গদ্যের মধ্যে সিমিলারিটিটা কি, মানে কি মিল আছে, গদ্য এবং কবিতার মধ্যে কি মিল আছে। তো কি মিল আছে চলো দেখি। বোথ প্রোজ অ্যান্ড পোয়েট্রি আর দ্য কম্বিনেশন অফ আইডিয়াস ইন ওয়ার্ডস। কবিতা এবং গদ্যের মধ্যে কি আছে, মিলটা হলো কি দুইটার মধ্যেই, সিমিলারিটি তো হ্যাঁ সিমিলারিটি, যে দুইটার মধ্যে কি করা হয়েছে, দুইটাই আইডিয়াজের বিভিন্ন চিন্তা ভাবনার কম্বিনেশন, সমাবেশ, ইনওয়ার্ডস শব্দের, এই যে বিভিন্ন চিন্তা ভাবনাগুলো কি আমরা শব্দের মাধ্যমে প্রকাশ করি না, তো এটাকে এখানে ইনওয়ার্ডস মানে আমরা যে শব্দের মাধ্যমে আমাদের চিন্তা ভাবনাগুলোকে কি করি, কবিতা হোক কিংবা গদ্য হোক এটার মধ্যে সাজাই বা এটার সমাবেশটা, এই সমাবেশটাই মূলত প্রোজের মধ্যেও আছে, পোয়েট্রির মধ্যেও আছে। কিন্তু ডিফারেন্সটা কোথায়, মিটারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোজ অ্যান্ড পোয়েট্রি অ্যাকর্ডিং টু কোলরিজ। অ্যাকর্ডিং টু কোলরিজ মানে কোলরিজের মধ্যে প্রোজ এবং পোয়েট্রির মধ্যে ডিফারেন্ট মানে পার্থক্যটা কি, পার্থক্যটা হলো যে the difference between prose and poetry is that the words are differently combined। এই যে শব্দগুলো আমাদের যে আইডিয়াসগুলো, এই আইডিয়াসের কম্বিনেশন তো আমরা শব্দের মাধ্যমে পোয়েট্রিতে ইউজ করি, গদ্যের মধ্যে ইউজ করি, প্রোজেও ইউজ করি, কিন্তু এটার সাজানোটা, এটাকে কিভাবে আমরা কম্বাইন্ড করব, কিভাবে একত্রিত করব, কিভাবে আমরা এটা প্লেস করব, এটাই মূলত ডিফারেন্টলি করি। প্রোজের মধ্যে আমরা মিটার ব্যবহার করি না, কিন্তু পোয়েট্রির মধ্যে মিটার ব্যবহার করি। তো এখানেই মূলত এর মেইন পার্থক্যটা হয়ে থাকে। বুঝতে পারছি, বুঝতে পারছো যে এখানে এই যে কেন বলছে দ্য ওয়ার্ডস আর ডিফারেন্টলি কম্বাইন্ড, শব্দগুলো হলো ভিন্নভাবে এখানে কম্বাইন করা, একত্রিত করা হয়। কারণ পোয়েট্রিতে যখন একজন কবি তার নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সে প্লেস করে, সে সাজায়, তখন এখানে মিটার ব্যবহার করে, কিন্তু গদ্যের মধ্যে তো সে মিটার ব্যবহার করেন না। তার মানে কি সাজানোর মধ্যে পার্থক্য আছে। বুঝতে পারছি, এই দুইটা পার্থক্য কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? দুইটা পার্থক্য সকলের কাছে ক্লিয়ার হয়েছে। পিডিএফ আজকে দিব, আজকে যেহেতু আমাদের টপিক শেষ, তো টপিক আজকে পিডিএফ দিব। পার্থক্যটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানো। আসলে ক্লাসটা দুইটা পার্ট করে ফেললে হয়তো ভালো ছিল, তাহলে টপিক ওয়াইজ মানে যারা দেখবে পরবর্তীতে টপিক ওয়াইজ দেখতে পারতো। এখন অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। পার্থক্যটা কি ক্লিয়ার হয়েছে কিনা, পোয়েট্রি এবং প্রোজের মধ্যে সিমিলারিটিটা কি এবং এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। সিমিলারিটিটা হলো এখানে আমাদের মানে একজন রাইটারের যে চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনাটা কি করা হয়, এখানে ঢালা হয়, শব্দের মাধ্যমে এখানে বলা হয়, কিন্তু প্লেস করা হয় কিভাবে, মানে এখানে কিভাবে সাজানো হয়, কিভাবে এই সাজানোটার মধ্যে ভিন্ন। সামারি অবশ্যই দিব, ওইটা একটু অপেক্ষা করতে হবে, কারণ সামারিটা আমার গুছাতে হবে। আমি তো তোমাদের ব্রিফ নিয়ে কাজ করতেছি, তাই না, ব্রিফ নিয়ে প্লাস আমার অন্যান্য বেসের ক্লাসও আছে, তো সবগুলো করতে আমার একটু টাইম লাগবে, একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাই না, শুধু বললেই হবে না, একটু অপেক্ষা করতে হবে। তোমাদের ক্লাস নিচ্ছি, যদিও এই ক্লাসগুলো আগে কখনো প্ল্যানিং ছিল না যে ক্লাসগুলো নিব, তোমাদের ক্লাস নিচ্ছি। তারপর হলো তোমাদের জুনিয়র যারা, তোমাদের জুনিয়র দুইটা বেসের ক্লাস নেওয়া হচ্ছে, ওকে, আবার ফ্রি ক্লাস নিচ্ছি। তো এগুলো আসলে মানে টাইম বললে হয়ে যায় না যে একটা বিষয় মানে করে ফেলবো, এগুলোর ওইখানেও টাইম দিতে হয়। তারপর তোমরা এখন আগে কেউ পড়ো নাই, মানে এতদিন আগ থেকে তোমরা লিঙ্গুইস্টিক্স কোর্স পড়ছো, লাস্ট ইয়ার মেতে তোমাদের লিঙ্গুইস্টিক কোর্সটা আমি পড়াইছি, কিন্তু এখনও দেখা যায় অনেকে কি ওই কোর্স এখনও শেষ করে নেই, এখনও গ্রুপের মধ্যে কি বিভিন্ন ডিসকাশনই চলে, মানে নিজেদের পড়াশোনার রিভিশনের কোনো খবর নাই, এখনও ডিসকাশনই চলে। আচ্ছা যেটাই হোক, দেখো একটু অপেক্ষা করতে হবে।
আর এখন যেহেতু তোমাদের সামনে পোয়েট্রি ড্রামা পরীক্ষা, ড্রামা পড়ো, এখন আর অন্য কোনো টপিক কেন টাচ করবা? অন্য টপিক কি পড়া শেষ হয় নাই? এখন তোমরা ড্রামা পড়বা। আজকে 19 তারিখ, তোমাদের 24 তারিখে পরীক্ষা। তো এখন তো তোমরা এলিজাবেথিয়ান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা টাচ করে ফেলবা। দেখো, হাউ ডাজ পোয়েট্রি ডিল উইথ ট্রুথ? পোয়েট্রি কিভাবে সত্যের সাথে ডিল করে, মানে সত্যটাকে কিভাবে তুলে ধরে। পোয়েট্রি ডিলস উইথ ট্রুথ থ্রু প্লেজার, মানে আনন্দের মাধ্যমে এটা সত্যটাকে তুলে ধরে বা সত্যের সাথে ডিল করে, বর্ণনা করে এক কথায়। হোয়াট ইজ দ্য আলটিমেট এন্ড অব আ ওয়ার্ক অব আর্ট? শিল্পের কাজের আলটিমেট এন্ড মানে কি, ফাইনাল ব্যাপারটা কি, কোন উদ্দেশ্যে এটা করা হয়? আলটিমেট এন্ড মানে হলো ফাইনাল ব্যাপার, এটার ডেস্টিনেশনটা কি, এটার পারপাসটা কি? ট্রুথ, সত্য। হু ইজ বিশপ টেইলর? বিশপ টেইলর কে ছিলেন? বিশপ টেইলর ইজ দ্য ফেমাস ইন্টারপ্রিটার অব দ্য বাইবেল, বাইবেলের একজন অনুবাদক। অ্যান্ড দ্য রাইটার অব দ্য ওয়ার্কস হলি লিভিং অ্যান্ড হলি ড্রাইং। তো তুমি মনে করো এইটুকু দিবা না, ওকে ফাইন, এইটুকু দিও না, আগেরটুকুই দাও, যে বিশপ টেইলর ইজ দ্য ফেমাস ইন্টারপ্রিটার অফ দ্য বাইবেল, বাইবেলের একজন বিখ্যাত অনুবাদক। ওকে, তারপর বলতেছে হোয়াট ইজ গুড সেন্স? গুড সেন্স কি? গুড সেন্স ইজ দ্য উইল অব আ পোয়েট, এটা মূলত একজন কবির ইচ্ছা। উইল মানে কি, এখানে উইল মানে কিন্তু ইচ্ছে, এখানে উইল মানে কি, এই যে স্যার রজার ডি কভারলি তার মৃত্যুর আগে একটা উইল করে গেছিল, ওই উইল না, মানে তার সয় সম্পত্তি যে সে ভাগ করে গেছিল, এক একজনকে এক একটা জিনিস সে দিয়ে গেছিল, ওই রকম উইল না। এখানে উইল বলতে হলো ইচ্ছাটাকে বোঝাচ্ছে, কবিতার না, কবির ইচ্ছাকে। গুড সেন্স ইজ দ্য উইল অব আ পোয়েট, গুড সেন্স হলো একজন কবির ইচ্ছা। ফর ডুইং গুড টু হিজ রিডার্স, তার পাঠকদের জন্য ভালো করার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটাই মূলত গুড সেন্স। ওকে, তারপর কি বলছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ পোয়েট্রিক জিনিয়াস? বিভিন্ন কাব্যিক প্রতিভার অংশগুলো কি কি? ওকে, প্রথমে দেখো, গুড সেন্স ইজ দ্য বডি অব আ পোয়েট্রিক জিনিয়াস। তো তুমি দেখো এই প্রশ্নটা থেকে কিন্তু তোমাকে এখান থেকেও কিন্তু ব্রিফ করতে পারে যে হোয়াট ইজ দ্য বডি অব পোয়েট্রিক জিনিয়াস, কাব্যিক প্রতিভার বডিটা কি? স্ট্রাকচার, বডি মানে এখানে গঠন, স্ট্রাকচার। ওকে, বডিটা কি? গুড সেন্স, ভালো বুদ্ধি। ফ্যান্সি ইজ ইটস ডাপেরি, ফ্যান্সি হলো এটার পোশাক, এটার আবরণ কিংবা পর্দা। মোশন ইজ ইটস লাইফ, গতি হলো এটার জীবন। অ্যান্ড ইমাজিনেশন ইজ ইটস সোল, এবং কল্পনাটা হলো এটার আত্মা। এখানে কিন্তু 4টা বিষয় আছে। গুড সেন্স কি? কবিতা রচনার ক্ষেত্রে গুড সেন্স কিসের কাজ করে? স্ট্রাকচার, মানে আমাদের বডির মতো কাজ করে। ফ্যান্সি কিসের মতো? আমরা যে ড্রেস পরি, গার্মেন্টস পরি, আমরা যে আমাদের যে কি ড্রেস থাকে, এই ড্রেসের কাজ করে। তাই দেন হলো মোশন, গতিটা, এই গতিটা হলো আমাদের জীবনকে, মানে জীবনের মতো কাজ করে। আর ইমাজিনেশন হলো আমাদের যে আত্মা, এই আত্মার মতো কাজ করে পোয়েট্রি লেখার ক্ষেত্রে। তো খেয়াল রাখতে হবে ব্যাপারগুলো। এখানে কিন্তু 4টা জিনিস আছে, এখান থেকেও কিন্তু ডিপলি প্রশ্ন করা যেতে পারে। একজন এক্সামিনার চাইলেই এখান থেকে করতে পারে, যদি এক্সামাইনার কি হয়, খুবই পটু হয়, উনি যদি দক্ষ একজন এক্সামাইনার হয়ে থাকে, তাহলে কিন্তু উনি কিন্তু এই যে ভিতর থেকে প্রশ্ন করবে। আর যদি এক্সামাইনার তেমন পটু না হয়, তাহলে কি গতানুগতিক প্রশ্ন করবে। তো হোয়াট ওয়াজ কোলরিজ অবজেকশন টু ওয়ার্ডসওয়ার্থ সিলেকশন অফ পারসনস ইন হিজ পোয়েমস? এই যে ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার মধ্যে যে পারসনস মানে ব্যক্তিদেরকে সিলেক্ট করছিল, এই সিলেক্টের ক্ষেত্রে কোলরিজের অবজেকশনটা কি ছিল, অভিযোগটা কি ছিল? তো কোলরিজ says that the persons selected by Wordsworth are not in reality low and rustic. এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে মানুষগুলোকে সে সিলেক্ট করছে, এটা বাস্তবিক অর্থে কি না, বাস্তবিক অর্থে তারা নিচু মানুষ কিংবা গ্রাম্য না, গ্রামীণ মানুষ না, এক কথাই। আচ্ছা, তারপর বলতেছে হোয়াট ইজ অ্যারিস্টটলস ভিউ অন দ্য ইউনিভার্সালিটি অফ গুডনেস?
গুডনেস সম্পর্কে, অন দ্য ইউনিভার্সালিটি অফ গুডনেস, মানে গুডনেসের সদাচরণ, গুডনেস মানে কি ভালো আচরণ, তো ভালো আচরণের সার্বজনীনতা সম্পর্কে এরিস্টটলের ভিউটা কি, তার দৃষ্টিভঙ্গিটা কি। তো যদিও সে তেমন কিছু বলে না, তবে দেখে কি বলছে দেখো, এরিস্টটল অফার্স আ প্রোফাউন্ড ইনসাইট ইনটু দ্য নেচার অফ গুডনেস, মানে সদাচরণের বিরুদ্ধে, সদাচরণের প্রকৃতি এটা কিরকম হবে এটার উপর সে একটা গভীর অন্তর্দৃষ্টি আমাদের সামনে তুলে ধরছে, আমাদের সামনে অফার করছে। অ্যান্ড হাউ ইট ক্যান বি আন্ডারস্টুড অ্যান্ড কাল্টিভেটেড, কিভাবে আমরা সদাচরণ, ভালো আচরণ কিভাবে বুঝবো এবং এটা আমাদের মধ্যে কিভাবে কাল্টিভেট করব, মানে আমরা প্র্যাকটিস কিভাবে করব ভালো আচরণ করার। ওকে, এটা হলো স্যাড সাজেশনের থেকে ভিন্ন করে দিচ্ছি। তারপর হোয়াট ইজ ব্রাদার্স, এই ব্রাদার্স কিন্তু তোমার ভাই আমার ভাই, এই যে ব্রাদার্স প্লোরাল এই ফর্ম না, এটা মূলত ওয়ার্ডসওয়ার্থের একটা প্যাস্টোরাল কবিতা, এই কবিতার নাম হলো ব্রাদার্স। তো ব্রাদার্স ইজ আ প্যাস্টোরাল পোয়েম বাই ওয়ার্ডসওয়ার্থ, এটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা প্যাস্টোরাল কবিতা। তার পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ মাইকেল, এই মাইকেলও ওয়ার্ডসওয়ার্থের একটা প্যাস্টোরাল কবিতা। তারপর বলতেছে হোয়াট আর দ্য পোয়েমস অফ ওয়ার্ডসওয়ার্থ উইথ হুইচ কোলরিজ ফাইন্ডস ফল, মানে কোন দুইটা কবিতা বা কোন কবিতার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোন কবিতার মধ্যে অ্যাস্ট্রি কোলরিজ ভুল পাইছিল, ত্রুটি পাইছে, দ্য ইডিয়ট বয় অ্যান্ড হ্যারি গিল, এই দুইটা কবিতার মধ্যে। ওকে, তার পরবর্তী প্রশ্ন, হাউ ইজ দ্য বেস্ট পার্ট অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ফর্মড, মানে মানুষের যে ভাষা আছে এই ভাষার বেস্ট পার্ট, সেরা অংশটা কিভাবে গঠন করা হয়। দ্য বেস্ট পার্ট অফ হিউম্যান বিং, দ্য বেস্ট পার্ট অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ ফর্মড ফ্রম রিফ্লেকশনস অন দ্য অ্যাক্টস অফ দ্য মাইন্ড ইটসেলফ, এখানে অ্যাক্টস বানানটা ভুল করছি। এখানে বলতেছে কি মানুষের ভাষার সর্বশ্রেষ্ঠ অংশটা মূলত গঠন করা হয় কিসের মাধ্যমে গঠন করা হয়, মানুষের মনের যে নিজস্ব কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডের প্রতিফলনের থেকে, প্রতিফলন থেকে। প্রতিফলন মানে কি, মানুষ যে বিভিন্ন কর্মকাণ্ড করে, বিভিন্ন জিনিস সম্পর্কে ভাবে, এটার প্রতিফলন থেকে, এটার ভাবনা চিন্তা থেকে। ওকে, যেহেতু দুইটা একসাথে নিতেছি হয়তো একটু লোড হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু তোমাদের 24 তারিখে পরীক্ষা, আবার একটা ক্লাস আগামীকালকে আবার একটা টাইম নিব, তাই আমি দুইটা একই সাথে করাচ্ছি। তারপর দেখো একদম আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। হোয়াই ডাজ কোলরিজ রিফিউজ টু কল দ্য রাস্টিক ল্যাঙ্গুয়েজ রিয়েল, কেন সে গ্রামীণ ভাষাগুলোকে বাস্তব, মানে আসল ভাষা কিংবা বাস্তব ভাষা বলতে নারাজ, কেন সে এটাকে রিফিউজ করে দিচ্ছে, অস্বীকার করতেছে কেন। বিকজ কোলরিজ ডাজ নট ফাইন্ড এনি ল্যাঙ্গুয়েজ রিয়েল, কারণ কোলরিজ কি কোনো ভাষাকে কি পাইছে না, রিয়েল ভাষা হিসেবে সে পায় নাই। এতটুকু দিলে হয়ে যাবে। এখন তুমি যদি মনে করো না আমি এই আনসারটাকে আরেকটু এক্সটেন্ড করবো, একটু বাড়াবো, তাহলে তুমি পরবর্তী অংশটুকু দিতে পারো। আর যারা মনে করো না আমি এতটুকুই দিব, তাহলে এতটুকুতে হয়ে যাবে। As every man's language varies according to the extent of his language, যেহেতু প্রতিটা মানুষেরই জ্ঞানের যে পরিসীমা, এই পরিসীমা অনুযায়ী কি তার ভাষাটা ভেরি করে, ভিন্ন হয়, তাই কোনো ভাষাই রিয়েল ভাষা না। এটা হলো কোলরিজের মতবাদ। ওকে, তারপর হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম লিঙ্গুয়া কমিউনিস্ট, লিঙ্গুয়া কমিউনিস্ট ধারা তুমি কি বুঝো। দ্য টার্ম মিনস দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন ম্যান, এই টার্ম দ্বারা বোঝানো হয়েছে যে সাধারণ মানুষের ভাষা। ওকে, সাধারণ মানুষের ভাষা। তার পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট টাইটেল অফ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার প্রথম টাইটেল কি ছিল। বায়োগ্রাফিক্যাল স্কেচেস অফ মাই লিটারেরি লাইফ অ্যান্ড ওপিনিয়ন্স, মাই মানে এখানে কোলরিজের কথা বলছে, মানে কোলরিজ নিজেই কথাটাই বলছিল। তো প্রথম টাইটেল ছিল এইটা, বায়োগ্রাফিক্যাল স্কেচেস অফ মাই লিটারেরি লাইফ অ্যান্ড ওপিনিয়ন্স, এটা ছিল বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার প্রথম টাইটেল। ওকে, তার পরবর্তী প্রশ্ন কি, হাউ ডাজ কোলরিজ ডিফাইন আ পোয়েম, কোলরিজ কবিতাকে
কবিতাকে কিভাবে সে ডিফাইন করছে। তো চলো দেখি। আ পোয়েম ইজ দ্যাট স্পিচেস অফ কম্পোজিশন। তো কবিতা হলো রচনার ওই জাতটা বা ওই প্রকারটা হুইচ ইজ অপোজিট টু দ্য ওয়ার্কস অফ সায়েন্স, যেটা হলো বিজ্ঞানের কাজের বিপরীত। বাই প্রপোজিং ফর ইটস ইমিডিয়েট অবজেক্ট প্লেজার নট ট্রুথ। কারণ কবিতার মধ্যে কি করা হয়, কি প্রপোজ করা হয়, কি তুলে ধরা হয়, ইমিডিয়েট প্লেজার, তাৎক্ষণিক আনন্দ, নট ট্রুথ, এটার মধ্যে সত্য কোনো কিছু আলোচনা করা হয় না, ডিল করা হয় না, বর্ণনা করা হয় না। এখানে কি করা হয়, ইমিডিয়েট যে প্লেজার, এই প্লেজারের পারপাসেই কবিতা লেখা হয়। ওকে, তারপর বলছে হোয়াট ইজ অর্গানিক ইউনিটি। অর্গানিক ইউনিটি বলতে এখানে কিন্তু দুইটা টার্ম পাচ্ছ, একটা হলো অর্গানিক সেন্সিবিলিটি, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফিক্স টু লিরিক্যাল ব্যালান্সে পড়ে আসছি, আর বায়োগ্রাফি আর লিটারেরিতে পাচ্ছি অর্গানিক ইউনিটি। তো অর্গানিক ইউনিটিটা কি, একতা, একটা জিনিসে মানে একটা মনে করো প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মানে প্রতিটা লাইনের মধ্যে যে রিলেশনটা থাকে, প্রতিটা লাইন একটা লাইন আরেকটার সাথে কানেক্টেড, এই কানেক্টেড রিলেশনটাই মূলত অর্গানিক ইউনিটি। তো চলো দেখি এখানে কি বলছে। আ কোহেরেন্ট রিলেশন বিটুইন দ্য পার্টস অ্যান্ড দ্য হোল অব আ রাইটিং। একটা রাইটিংয়ের অংশের মধ্যে কিংবা পুরোপুরি এবং একটা অংশের মধ্যে যে একটা কি থাকে, রিলেশন থাকে, ওই রিলেশনটাই মূলত অর্গানিক ইউনিটি, সুসংগত সম্পর্ক যেটাকে বলা হয়। পুরোটা আগেও বলি, আ কোহেরেন্ট রিলেশন বিটুইন দ্য পার্টস অ্যান্ড দ্য হোল অব আ রাইটিং ইন প্রোজ অর ইন পোয়েট্রি ইজ দ্য অর্গানিক ইউনিটি। তো প্রোজ কিংবা কবিতার একটা লেখার অংশ এবং এটার যে পুরো অংশটা, এটার মধ্যে মনে করো আমি একটা প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফের তিনটা অংশ থাকে, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। এখন এই যে বডির সাথে এই পুরো প্যারাটার, পুরো প্যারাগ্রাফের মধ্যকার যে রিলেশনটা, এই রিলেশনটাই মূলত কোহেরেন্ট রিলেশন বা সুসংগত সম্পর্ক। ওকে, তো এই সম্পর্কটাকে মূলত অর্গানিক ইউনিটি বলা হচ্ছে, ঐক্য বলা হচ্ছে। দেন লাস্ট ওয়ান, হোয়াট অ্যাকর্ডিং টু কোলরিজ ইজ ফ্যান্সি। কোলরিজের মতে ফ্যান্সিটা কি, তো সে ফ্যান্সিটাকে কিভাবে ডিফাইন করছে চলো দেখি। ফ্যান্সি ইজ দ্যাট ফ্যাকাল্টি অফ হিউম্যান মাইন্ড। তো ফ্যান্সি হলো মানুষের মনের সেই ক্ষমতা বা সেই দক্ষতা, হুইচ ডাজ নট ক্রিয়েট এনিথিং, যেটা অন্য কিছু বা কোনো কিছু তৈরি করে না, সৃষ্টি করে না, বাট আরবিটারিলি ব্রিংস ইমেজেস, কিন্তু ইচ্ছাকৃতভাবে এমনি এমনি অনেকগুলো ছবি একত্রে নিয়ে আসে, রিটেনিং দেয়ার ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স টু বি অ্যাট্রাকটিভ। তাদের যে স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল মানে নিজস্ব যে অস্তিত্ব আছে, এই অস্তিত্বগুলো রেখে, অস্তিত্বগুলোকে একত্রে রেখে তাদেরকে আকর্ষণীয় করে তোলার মানুষের মধ্যে যে সক্ষমতাটা থাকে, এটাই মূলত ফ্যান্সি। আর ফ্যান্সিতে, ফ্যান্সির ধারা কোনো কিছু ক্রিয়েট করা হয় না। ক্লিয়ার হয়েছে? আর নাই, আর নাই, অনেকটা হয়েছে তাই না? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা বলো। এখন আমাদের একটা স্কিপ প্রশ্ন ছিল, ওইটা চলো দেখি, ক্লিয়ার করে রাখি। স্কিপ ক্লিয়ার হয়েছে কিনা এটা তোমরা কমেন্টে জানাও। আমি তোমাদের স্কিপ কি প্রশ্ন ছিল এটা দেখাচ্ছি। এখানে সায়েন্স এন্ড পোয়েট্রি, এটা আমাকে দিতে হবে, এটা আমি দেই নাই, এটা দিব, এটা আমি লিখে তোমাদেরকে একদম পিডিএফটাই দিয়ে দিব।